সুজাতা বাজারে মাছ বিক্রি করছিল। মাছ নিয়ে যাও, মাছ একেবারে টাটকা টাটকা মাছ, একেবারে জ্যান্ত মাছ, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এইভাবে সুজাতা সবাইকে ডাকছিল। তখনই এক মহিলা সেখানে এলেন। আরে, তোমার কাছে মাছ সন্ধে পর্যন্ত থাকবে তো? আমি সন্ধেবেলায় এসে মাছ নেব। হ্যাঁ হ্যাঁ বোন, একেবারে টাটকা মাছ রয়েছে, আমি সন্ধে পর্যন্ত এখানেই থাকবো, ঠিক আছে? এই রকম বলে ওই মহিলা সুজাতাকে মাছের টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। বলল, আমি বিকালবেলায় এসে মাছগুলো নিয়ে যাব। টাকাগুলো পেয়ে সুজাতা কিন্তু ভীষণ খুশি হলো। সে এইভাবে মাছ বিক্রি করতে লাগলো। অন্যদিকে সুজাতার বড় বৌমা চাঁদনির কিন্তু একটা ছোট্ট সবজির বাগান ছিল। যাক, এবারে তো দেখছি সবজিগুলো ভালোই হয়েছে। বাজারে যদি এইগুলো বিক্রি করা যায়, ভালোই টাকা পাওয়া যাবে। না না, বেশি দেরি করা যাবে না, এইভাবে সে বলল। অন্যদিকে সুজাতার ছোট বৌমা কমলিও কিন্তু সবজি চাষ করত। এইটা দেখে সে বলে, আরে দিদি, দেখেছো আমার বেগুনগুলো কত সুন্দর হয়েছে, কত বড় বড়। এবারে কিন্তু তোমার থেকে বেশি টাকা উপার্জন করব। আমার বেগুনের সাইজগুলোও কিন্তু খুব ভালো। এইদিকে বাইরে যখন দুই বৌমা মিলে কথা বলছিল, অন্যদিকে বাড়ির ভেতরে কমলির স্বামী রাজেশ আর চাঁদনির স্বামী রমেশ দুই ভাই মিলে ঝগড়া করতে লাগলো। বাড়ির বউরা সারাদিন কাজ করছে আর তুমি বসে বসে গান্ডে পিল্ডে গিলছো। যা পয়সা উপার্জন করছে তাস খেলে তুমি জুয়া খেলে উড়িয়ে দিচ্ছ। তোকে দয়া করে বলছি দাদা, তুই এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যা। আর হ্যাঁ, তুই এত বড় বড় কথা বলছিস, তুই কটাকা ইনকাম করিস? তোর বউ তো উপার্জন করছে, যা তুই যা। এইভাবে দুই ভাই যখন ঝগড়া করছিল, তখনই তাদের বাবা রামারাও সেখানে এলেন। আরে এইভাবে ঝগড়া করিস না রে, পাশাপাশি লোকেরা শুনলে কি ভাববে, থাম। এইদিকে রমেশ কিন্তু আগে থেকেই রেগেছিল। তার বাবার কথা সে না শুনে বাবাকে জোরে ধাক্কা দিল। তাদের এমন ঝগড়াঝাটি শুনে দুই বৌমা ছুটে বাড়িতে এলো। বড় বউ চাঁদনি তখন বলল, এক্ষুনি মাকে ডেকে আনছি। এইটা শুনে বড় ছেলে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এইদিকে রাজেশ গিয়ে তার স্ত্রী কমলিকে পুরো ঘটনা বলতে লাগলো। এই বিষয়ে পরে কথা হবে, সবার আগে বাবাকে হাসপাতালে নিয়ে যাও, তাড়াতাড়ি করো। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই রামাইয়া বাবু মারা গেল, কারণ তার মাথাটা দেওয়ালে গিয়ে ধাক্কা লেগেছিল। কয়েক মুহূর্তের মধ্যে বাড়িতে যেন শোকের ছায়া নেমে এলো। সবাই কান্নাকাটি করতে লাগলো। খানিকক্ষণ পরে সুজাতা বাড়িতে এলো। সুজাতা এসে তার স্বামীর এমন অবস্থা দেখে সে জোরে জোরে কাঁদতে লাগলো। কি গো, তোমার কি হয়েছে গো? ওঠো না, আমাকে ছেড়ে এইভাবে তুমি চলে যেও না। এইভাবে তিনি যখন কাঁদছিলেন, সবাই ওনাকে সান্ত্বনা দিল। তারপরে রামাইয়া বাবুর দেহ নিয়ে অন্তিম সংস্কারের বিধি পালন করা হলো। এইদিকে বাড়িতে সবাই মন খারাপ করে থাকতে লাগলো। কিছুদিন কেটে যাওয়ার পরে রমেশ তার বাড়িতে ফিরে এলো। তাকে দেখে তার মা সুজাতা বলে, তুই এই বাড়িতে কি করতে এলি? তোর এত বড় সাহস, তুই তোর বাবাকে মারলি। তুই যখন জন্ম হয়েছিলিস তখনই তোকে মেরে দিলে ভালো হতো, আজ এই দিনটা দেখতে হতো না। এইভাবে সে কাঁদতে কাঁদতে বলল। আরে যে চলে গেছে তার কথা মনে করে কাঁদছো কেন? এমনিতেই তো বাবা বাড়ির বোঝা হয়েছিল। এইভাবে রমেশ কিন্তু খুবই খারাপভাবে তার বাবার নামে উল্টোপাল্টা বলতে লাগলো। এইটা শুনে তার ছোট ভাই রাজেশ কিন্তু খুব রেগে যায়। সে আবার তার সাথে ঝগড়া করতে লাগলো। এইভাবে দুই ভাই ঝগড়া করতে করতে মারামারিতে নেমে এলো। ঘরের মহিলারা মিলে তাদেরকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তারা মারামারি করতে করতে দুজনে একে অপরের প্রাণ নিয়ে নিল। হে ভগবান, এখন তো এই বাড়িতে কোনো পুরুষই রইল না। এখন আমরা তিনজনে কি করে জীবনযাপন করব? তারপরে শাশুড়ি আর দুই বৌমা মিলে তাদের দুজনের অন্তিম সংস্কারের বিধিগুলো পালন করলো। এইভাবে কিছুদিন কেটে যায়। বাড়িতে এখন অভাবের দেখা দিল। তারা তিনজনে মন খারাপ করে বাড়িতে থাকতো, খাওয়া দাওয়া কিছুই করতো না। প্রতিবেশীরা এসে তাদেরকে অনেক সান্ত্বনা দিত। ঠিক এরই মাঝে কমলির মা ছায়াদেবী তীর্থস্থান থেকে ফিরে তাদের বাড়িতে এলেন। তিনি সব কিছু শুনে খুব কষ্ট পেলেন, যেহেতু তার মেয়ে কম বয়সে বিধবা হয়ে গেছে। আরে দিদি, আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে কি করে চলবে? আপনাকে এখন এই দুই বৌমাকে নিয়ে নিজেদের বাকি জীবনটা কাটাতে হবে। জীবনে তো অনেক দুঃখ কষ্ট আসবে, তাই বলে কি ভেঙে পড়লে চলবে নাকি? আপনাকে শক্ত হতে হবে, এদেরকে বোঝাতে হবে। দেখবেন ভগবান ঠিক আপনাদের সঠিক পথ দেখাবেন।
এইভাবে তিনি সবাইকে বোঝাতে লাগলেন। কয়েকদিন তিনি মেয়ের বাড়িতে রয়ে গেল। এইভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায়। সবাই যে যার নিজের কাজে লেগে পড়ে। এইভাবে কিছুদিন বাগানে না যাওয়াতে গাছপালাগুলো কিন্তু শুকিয়ে গেল। তারপরে 2 বৌমা মিলে একসাথে গিয়ে গাছগুলোতে ভালো করে জল দিল। এইদিকে সুজাতাও কিন্তু মাছের ব্যবসা শুরু করলো, কিন্তু এবারে তিনি বাড়িতে বসেই মাছের ব্যবসা করতে লাগলো। প্রথম কিছুদিন ব্যবসা খুব একটা ভালো চলছিল না, তারপরে আবার ধীরে ধীরে আগের মতো চলতে লাগলো। এইদিকে 2 বৌমা মিলে কিন্তু ভালো করে সবজি চাষটা করতে লাগলো। এইদিকে 2 বউ মিলে সবজি চাষ করে সবজির ব্যবসা করতে লাগলো, আর সুজাতা মাছের ব্যবসা করত। এইভাবে কিন্তু তাদের বেশ ভালোভাবেই দিন কেটে যাচ্ছিল। সুজাতা যা টাকা উপার্জন করত তার থেকে কিছু টাকা তিনি জমিয়ে রাখতেন। একদিন রাতের বেলায় যখন সে ঘুমাতে যাচ্ছিল তখনই যেন বাইরে কাউকে দেখতে পেল। এইটা দেখে তিনিও তখন ছুটে বাইরে বেরোলো। দূর থেকে ওই ব্যক্তিটাকে দেখে বুঝতে পারল এটা আসলে একটা চোর। প্রথমে সে ভয় পেল, কিন্তু তারপরে সাহস করে চুপি চুপি একটা হাতে বড় লাঠি নিয়ে ওই চোরের পেছনে যেতে লাগলো। তারপরে সুজাতা ওই চোরের পেছনে যেতে লাগলো। যেতে যেতে বড় লাঠি দিয়ে ওই চোরের মাথায় আঘাত করে। চোর তখন অনেক জোরে চোট পেল। তাদের এমন চিৎকার চেঁচামেচি শুনে 2 বৌমা ঘুম থেকে উঠে পড়ে। বৌমা, তাড়াতাড়ি লাইটটা জ্বালাও আর একটা দড়ি আনো। শাশুড়ি মায়ের কথা মতো বৌমারা লাইটটা জ্বালালো আর একটা দড়ি নিয়ে চলে এলো। তারপরে চোর তার হাত দুটো বেঁধে দিল। ওই চোর, তোর এত বড় সাহস, আর কোনো বাড়ি পেলি না, আমারই বাড়িতে এলি চুরি করতে? তুই কেন এলি এখানে বল? বেচারা চোরটা তখন চুপ করে সুজাতার মুখের দিকে তাকিয়ে রইল। মা, মনে হচ্ছে ওই চোরটা কথা বলতে পারে না, বেচারাকে ছেড়ে দিন না মা। হ্যাঁ হ্যাঁ দিদি, আপনি ঠিক বলেছেন। আমি কথা বলতে পারি না, আমাকে মেরো না। এইটা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগলো। আরে মিথ্যেটাও ভালো করে বল, তুই তো কথা বলতে পারছিস, আর এখন বললি যে কথা বলতে পারি না। দেখুন মা, আমি এখানে খাবার চুরি করতে এসেছিলাম। আমি কোনো সোনাদানা টাকা পয়সা চুরি করতে আসিনি। আমি 2-3 দিন ধরে না খেয়ে রয়েছি। আমার খুব জোরে খিদে পেয়েছিল। সত্যি কথা বলতে গেলে আমার এই পৃথিবীতে কেউ নেই। আমি অনেক জায়গাতে কাজ খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমার মুখটা নাকি চোরের মতো দেখতে, সেই জন্য কেউ আমাকে কাজ দেয়নি। খিদের জ্বালা সহ্য করতে না পেরে আমি আপনাদের বাড়িতেই প্রথম খাবার চুরি করার জন্য ঢুকেছিলাম। দয়া করে আপনারা বিশ্বাস করুন, আমি চোর না। এমন কথা শুনে সুজাতার মনে দয়া হলো। মা, একদম এদের উপরে বিশ্বাস করবেন না, দয়া দেখাবেন না। এদেরকে যদি এখন ছেড়ে দেন আবার অন্য জায়গায় গিয়ে চুরি করবে। দিদি, আমি মিথ্যে কথা বলছি না। আমি যা বলছি একদম সত্যি। আমি কয়েকদিন ধরে না খেয়ে রয়েছি। আপনারা মারলে আমাকে মারুন, কিন্তু দয়া করে আমাকে 1 বাসন ভাত খেতে দিন না। চোরের এমন কথা শুনে তাদেরও মনে হলো যে এ সত্যি বলছে। তারপরে তাকে পেট ভরে খেতে দিল। খাবার শেষ করার পরে চোর যখন যাচ্ছিল তখন কমলি বলল, ভাই, তুমি আমাকে দিদি বলে ডেকেছো, আমি তোমায় যা বলবো তুমি কি সেটা শুনবে? হ্যাঁ দিদি, আমি অবশ্যই শুনবো। বলো দিদি, কি করতে হবে আমাকে? দেখো ভাই, আমাদের বাড়িতে কোনো পুরুষ নেই, আমরা 3 জন মহিলারা একাই থাকি। তোমার যদি কোনো আপত্তি না হয় তুমি এই বাড়িতে থাকতে পারো। একটা ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দিয়ে দেব, তোমায় কিছু টাকাও দেব। হ্যাঁ দিদি, অবশ্যই তাই করব। এই কথা শুনে সবাই খুব খুশি হলো। পরের দিন সবাই একসাথে বসলো। তারপরে ওই চোরটা নিজের জীবন কাহিনী বলতে লাগলো। সে একটা বড় গ্রাম থেকে ছিল, ছোটবেলায় মা বাবাকে হারিয়ে অনাথ হয়েছে। তারপরে কমলিও ওই বাড়িতে যা যা ঘটেছিল চোর মানে রামুকে সব কিছু জানালো। দেখো ভাই, তোমাকে এই বাড়িতে কি করতে হবে জানো? আমার শাশুড়ি মা মাছের ব্যবসা করে, আমরা 2 যা মিলে সবজি চাষ করি। তোমাকে সেই সবজিগুলো নিয়ে বাজারে বিক্রি করতে হবে। লাভের টাকা কিন্তু তোমাকে দেব, চিন্তা করো না। রামুও কিন্তু এই কথায় রাজি হলো। তারপরে তারা 3 জনে মিলে রামুকে সব কিছু বুঝিয়ে দিল। রামু কিন্তু তাদের কথাগুলো মন দিয়ে শুনলো। পরের দিন থেকেই সবজি বিক্রি করা শুরু করে দিল। আসুন দাদারা, আসুন বৌদিরা, টাটকা সবজি, টাটকা টাটকা সবজি খান, নিজের স্বাস্থ্যকে ভালো রাখুন। তাজা টাটকা সবজি পেতে আমার ঠেলাগাড়িতে আসুন। এইভাবে সে কিন্তু সবজি বিক্রি করতে লাগলো। যেহেতু সে খুবই শান্ত স্বভাবের একটা ছেলে ছিল, তাই কথাও খুব কম বলতো। রামু কিন্তু ব্যবসাটা ভালো করেই চালাচ্ছিল। তাদের ভালো টাকা উপার্জন হতে লাগলো।
কিছুদিনের মধ্যেই তাদের ব্যবসায় ভালো উন্নতি হলো। এইভাবে রামু কিন্তু তাদেরকে অনেক সাহায্য করে। এইভাবে তারা 1 বছর ভালো টাকা উপার্জন করার পরে বাজারে একটা বড় দোকান খুলে ফেলে। সেখানে তাদের ব্যবসাটা ভালো করে চলতে লাগলো। তাদের এই সফলতা দেখে গ্রামবাসীরাও তাদের মধ্যে আলোচনা করতে লাগলো। গ্রামের সবাই এখন তাদের দোকান থেকেই কেনাকাটা করত। কিছুদিন পরে তারা ওই গ্রামে একটা ভালো মেয়ে দেখে রামুর সাথে বিয়ে দিয়ে দিল। এখন রামু আর তার স্ত্রী দুজনে মিলে তাদের ব্যবসায় যোগ দিল। এইভাবে তাদের ব্যবসাটা আরও বেশি বাড়তে লাগলো। এইভাবে তারা সহ পরিবারে মিলে একসাথে মিলে একটা ব্যবসা করতে লাগলো। এতে করে তারা সবাই সুখে শান্তিতে থাকতো। এই পরিবারের লোকের এমন সিদ্ধান্ততে যে ছেলে একসময় চোর ছিল, সেই ছেলে রামুর কিন্তু জীবন এখন পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। সত্যি, ভগবান চাইলে সব কিছু কিন্তু সম্ভব হবে। এখন কিন্তু তারা সবাই মিলে একসাথে আনন্দে জীবন কাটাতে লাগলো।